আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি সারা মেহজাবিন। শুরুতে জানিয়ে দিব শিরোনামগুলো। লেবাননের পর গাজাতেও যুদ্ধবিরতির চেষ্টায় যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের সংঘাত থামার আশা জাতিসংঘের, ইসরায়েলিরা ব্যর্থ দাবি হিজবুল্লাহর। ট্রাম্পের হবু মন্ত্রীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, তৎপর এফবিআই, অভিযোগের তীর ফিলিস্তিনপন্থীদের দিকে। ইমরান বুশরার বিরুদ্ধে আরও ৮ মামলা, গণগ্রেফতারের স্বচ্ছ তদন্ত দাবি, আফগানদের তাড়াচ্ছে শেহবাজ সরকার। এবার বিস্তারিত। লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির পর এবার ফিলিস্তিনিদের গাজাতেও যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা শুরু করবে যুক্তরাষ্ট্র, এমনটাই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যে থেমে যেতে পারে সংঘাত, এমনটাই আশা করছে জাতিসংঘ। এদিকে লেবাননে ইসরায়েল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বলেই দাবি করছে হিজবুল্লাহ। 1 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর অবশেষে লেবাননে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। বাড়ি ফিরতে পারায় নিজেদেরকে জয়ী বলেই মনে করছেন অনেকেই। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, আঞ্চলিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে গাজাতেও নতুন করে যুদ্ধবিরতির জন্য চাপ দেয়া শুরু করা হবে। এই চুক্তিতে থাকবে জিম্মিদের মুক্তি এবং হামাসকে ক্ষমতা থেকে সরানোর কথাও। লেবাননের যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাত শেষের প্রথম আশার আলো দেখতে পাচ্ছেন বলে বুধবার জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। গতকাল আমি ইতিবাচক ইঙ্গিত পেয়েছি। বেসামরিক নাগরিকদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া জানিয়েছে লেবাননে রক্তপাত বন্ধে যে কোনো চুক্তির পক্ষে রয়েছে তারা। ফিলিস্তিনের গাজাতেও গণহত্যা বন্ধ এবং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য যে কোনো অবদান রাখতে তুরস্ক প্রস্তুত বলে জানালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। İsrail'in sorumluluklarını harfiyen yerine getirmesini bekliyoruz. তবে লেবাননে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেনি নেতানিয়াহুর বাহিনী, বুধবার এমনটাই দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননে যুদ্ধবিরতি হলেও গাজায় থামেনি দখলদারদের আগ্রাসন। প্রায় ৪৪,৩০০-তে দাঁড়িয়েছে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা। উপত্যকাটিতেও এখন যুদ্ধবিরতির সময় চলে এসেছে বলে জানিয়েছেন ইসরায়েলে আন্দোলনরত বিক্ষোভকারীরা। নিবির আমিন, নিউজ 24। পাকিস্তানে বিক্ষোভ থামার পর বিরোধীদের ওপর আরও চড়াও হয়েছে শেহবাজ সরকার। কারাবন্দী পিটিআই নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন করে দায়ের হয়েছে ৮টি মামলা। রাজধানী থেকে তাড়ানো হবে আফগান নাগরিকদের। এদিকে গণগ্রেফতার ও দমন পীড়নের অভিযোগ ওঠায় স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাকিস্তান তেহরিকি ইনসাফের বহুল আলোচিত বিক্ষোভ প্রত্যাহারের পর শান্ত রাজধানী ইসলামাবাদ, যা একদিন আগেই ছিল রণক্ষেত্র। তবে এখনও আন্দোলন থামেনি বলে বুধবার এক প্রেস কনফারেন্সে জানান খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। বলেন, কেবল ইমরান খানই নিতে পারবেন এটি শেষ করার সিদ্ধান্ত। ইমরান খান যতক্ষণ বলবেন ততক্ষণ পর্যন্ত চলবে আন্দোলন। এটি কেবল একটি রাজনৈতিক বিক্ষোভ নয়, এটি হলো আমাদের মৌলিক অধিকার আদায়ের লড়াই। বিক্ষোভ স্থগিতের পরদিনই পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি সহ দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে আরও ৮টি মামলা। কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে ৩১ ডিসেম্বরের পর অনুমতি ছাড়া ইসলামাবাদে থাকতে পারবেন না আফগান নাগরিকরা। এদিকে বিক্ষোভ ঘিরে পাকিস্তানে গ্রেপ্তার প্রায় ১,০০০ পিটিআই নেতাকর্মী। এই গণগ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বিষয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিবির আমিন, নিউজ 24। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার একাধিক সদস্যের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ পাঠিয়ে হেনস্থা করার ভয়ও দেখানো হয় বলে জানান হবু মন্ত্রীরা। এতে নড়েচড়ে বসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ফিলিস্তিনপন্থীরাই হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন রিপাবলিকান নেতারা।
নির্বাচনের জয়ের পর থেকেই নিজের মন্ত্রিসভা গোছাতে ব্যস্ত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নতুন সংকট, মন্ত্রিসভার বাছাইকৃত একাধিক সদস্যের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সে তালিকায় রয়েছেন ট্রাম্পের প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিরা। গত ২৬ ও ২৭ নভেম্বর ট্রাম্পের মন্ত্রিসভায় নিয়োগ পাওয়া একাধিক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়। এসব হুমকি ফিলিস্তিনি পন্থীরা দিয়েছে বলে অভিযোগ পরিবেশ সুরক্ষা প্রধান পদে বাছাইকৃত রি জেলডিনের। হুমকি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উদ্বেগের কথাও জানান তিনি। এমন বাস্তবতায় হুমকি পাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতের দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নড়েচড়ে বসেছে FBI, যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে প্রায় ৪ লাখ মার্কিন কর্মী চাকরি হারাবে বলে সতর্ক করেছে মেক্সিকোর অর্থমন্ত্রী। এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বড় সড় ধাক্কা খাবে বলেও শঙ্কা তার। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ক্ষমতা গ্রহণের শুরুতে মেক্সিকো, কানাডা ও চীন থেকে আমদানি হয়ে আসা পণ্যের উপর বড় আকারের শুল্ক আরোপ করবেন। নতুন ধরনের বাণিজ্য কৌশল হাতে নেওয়ার অঙ্গীকার তার। চন্দ্রা, নিউজ 24। ১১৭ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউল। ১ শতাব্দী আগে তুষারপাতের রেকর্ড শুরু হওয়ার পর এবারই প্রথম সবচেয়ে বেশি তুষারপাত দেখল পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির আবহাওয়া বিভাগ বলছে স্থানীয় সময় বুধবার ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া তুষারপাত বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। চলতি বছরে শীতের প্রথম তুষারপাতের ঘটনা এটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো বাড়িঘর, ভয়াবহ দুর্যোগে বাতিল করা হয়েছে ২ শতাধিক ফ্লাইট। প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। নভেম্বরে অস্বাভাবিক ভারী তুষারপাতে বিপর্যস্ত পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। এবারই প্রথম সবচেয়ে বেশি তুষারপাত দেখল রাজধানী সিউল। আর শীত থেকে নিজেদের সুরক্ষায় উষ্ণ পোশাকের জন্য অনেকেই ভিড় করছেন শপিং মলগুলোতে। টুপি এবং ঘাড়ের উষ্ণতার জন্য মাফলার খুবই প্রয়োজনীয়, কিনতে পেরে ভালো লাগছে। ঠান্ডার সাথে পাল্লা দিয়ে রাস্তায় গরম খাবারের দোকানগুলোতে চাহিদা বেড়েছে কয়েক গুণ। অনেক তুষারপাত হচ্ছে, এখানকার 1 কাপ গরম স্যুপ খাওয়া সত্যিই আমাকে উষ্ণ রাখতে সাহায্য করবে। কেউ বা আবার তুষারপাত উপভোগে নেমে পড়েছেন রাস্তায়। ১৯৭২ সালে ২৮ নভেম্বর সিওলে সর্বোচ্চ ১২.৪ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়। এবারের তুষারপাত সেই রেকর্ড ভেঙে দিল। চন্দ্রা, নিউজ 24। মুক্তি দেওয়া হলো চীনের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী ৩ মার্কিন নাগরিককে। বিনিময়ে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকা চীনের এক নাগরিককে মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার ২৮ নভেম্বর মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে এরই মধ্যে দেশের পথে রওনা দিয়েছেন মুক্তিপ্রাপ্ত মার্ক সিদান, কাইলি ও জন লিয়াং। মাদক পাচারের অভিযোগে ২০১২ সালে চীনে আটক হন ৪৮ বছরের সিদান। পরে ২০১৬ সালে ৬০ বছরের মার্ক লি এবং ২০২১ সালে ৭৮ বছরের জন লিয়াংকে আটক করা হয়। দুজনের বিরুদ্ধে ছিল গুপ্তচর বৃত্তির অভিযোগ। ২০২৫ অর্থ বছরের সাধারণ বাজেট অনুমোদন করেছে সৌদি আরব, যেখানে $২৭০০ কোটি ঘাটতির পূর্বাভাস দেওয়া হয়েছে। গালফ বিজনেসের প্রতিবেদনে বলা হয় জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা থেকে অর্থনীতিকে সরানোর লক্ষ্যে দেশটি সংস্কারমূলক ব্যয় অব্যাহত রেখেছে। বাজেট ঘাটতিতে রয়েছে এর প্রভাব। দেয়া হয়েছে জ্বালানি তেল বহির্ভূত খাত থেকে আয় বাড়ার পূর্বাভাস। সৌদি অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী এ বাজেট ঘাটতির পরিমাণ দেশটির জিডিপির প্রায় 2.3% হবে। আগামী 1 জানুয়ারি শুরু হওয়া অর্থ বছরে সৌদি আরবে মোট সরকারি ব্যয় 1.285 ট্রিলিয়ন রিয়াল ধরা হয়েছে। নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতি ও কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ করতে ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন উৎসব। প্রবাসী নারীদের নিজ হাতে তৈরি নানান রকমের বাহারি পিঠার স্বাদে ছুটির দিনটিতে প্রবাসীদের মিলন মেলা পরিণত হয় ঠান্ডা মিষ্টি আমেজে।
গ্রীষ্মকে বিদায় জানিয়ে শীতকে বরণ করে নিতে প্রস্তুত ইতালিয়ানরা। আর এই ঠান্ডায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ছুটির দিনে শীতের নানা আয়োজন নিয়ে ব্যস্ত। বাংলাদেশি ঐতিহ্যবাহী পিঠা নিয়ে প্রতি বছরই ইতালির বিভিন্ন শহরে পিঠা উৎসব করা হয়। বাহারি পিঠা নিয়ে ভেনিসের একটি হলরুমে প্রবাসী নারীদের ব্যতিক্রমী আয়োজনে নতুন প্রজন্মের কোমলমতি শিশু ও পুরুষের সমাগম অনুষ্ঠানকে পূর্ণতা দেয়। পিঠা ছাড়াও এই আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন রকমের ভর্তা ভাত ছিল সকলের পছন্দের। নাচে গানে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। সারাদিন খাওয়া দাওয়া আর আনন্দ উৎসবে কিছুক্ষণের জন্য হলরুমটা হয়ে ওঠে ছোট একটি লাল সবুজের বাংলাদেশ। এখানে আমাদের যে বাচ্চারা বড় হচ্ছে দেখা যায় ওরা তো আমাদের দেশের যে শীতকালীন উৎসবটা পিঠা মেলা এগুলো সম্বন্ধে ওদের তেমন কোনো আইডিয়া নাই বা ওরা জানে না। এই জন্য আমাদের এই আয়োজনটা যাতে ওরা বুঝতে পারে। আজকে আমরা শীতকালীন একটা উৎসবের আয়োজন করেছি। শীতকালীন যত পিঠা পুলি এবং অবশ্যই আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী ভর্তা বৌয়া ভাত, এই ভর্তা বৌয়া ভাতের আয়োজন করেছি। আমরা দেশের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য শীতকালীন আমরা কিভাবে খাবার দাবার তারপর আপনার শীতকালীনটা আমরা কিভাবে উদযাপন করি বাংলাদেশে বাচ্চাদেরটা ওইটাই শেখানোর জন্য যে আমরা কিছুটা হলেও যেন আমরা বাচ্চাদের আমাদের দেশের সংস্কৃতিটা ধরতে পারে। মূলত প্রবাসে নতুন প্রজন্মকে বাংলা কালচার শেখানোর জন্যই তাদের এই আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।